আচ্ছা, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমরা থার্ড ইউনিট 11-এর থার্ড ইউনিট শুরু করব। থার্ড ইউনিটের নাম হচ্ছে নিউটনের গতিসূত্র। তো তোমরা ছোটোবেলা থেকেই, বলতে গেলে ছোটোবেলা থেকেই প্রায় 7-8 থেকেই নিউটনের 3টে গতিসূত্র পড়ে আসছো। নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে সূত্র আছে, 3টে সূত্র অনেকবার তোমাদেরকে মুখস্থ করানো হয়েছে। আজকে আমরা সেই নিউটনের গতিসূত্রের কিছু অ্যাডভান্স জিনিস শিখবো, মানে বেশিরভাগটা কীরকম অঙ্ক টাইপের। তো সেই অঙ্কগুলোই আমরা বেশি করে শিখবো, যাতে করে নিউটনের গতিসূত্রটা আরও স্ট্রং হয়। ঠিক আছে, তো চলো নিউটনের গতিসূত্রগুলো একে একে বোঝার চেষ্টা করি। তো নিউটনের গতিসূত্র যে 3টে আছে, সেই সূত্র 3টে তোমাদেরকে এখানে লিখতে দেবে না। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো সেই 10 পর্যন্ত, নাইনেই ছিল। তো 9-এ যা ছিল সেখানেই লিখতে দিত, বা তার আগে 7-8 লিখতে দিত। কিন্তু এই ক্লাস 11-এ উঠে তোমাদের নিউটনের সূত্র লিখতে দেবে না। নিউটনের সূত্র থেকে কি পাচ্ছি, কীভাবে আমরা বলগুলোকে মেজার করছি, তো সেইগুলোই এখানকার মেন বিষয়। তো আমরা স্টেটমেন্টগুলো পড়তে পারি একবার। তো প্রথম স্টেটমেন্ট কী ছিল, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। এখান থেকে বস্তুর ভরটাকে মাপা যায়, একটা সমীকরণ পাওয়া যায়, সেটা আমরা পড়ব। আর থার্ড সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি হচ্ছে 3টে সূত্র। এবার প্রথম যে সূত্র আছে, সেই সূত্র থেকে পদার্থের জাড্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। জানো তোমরা, জাড্য দু প্রকারের হয়, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা গতিজাড্য। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য, অর্থাৎ কোনো বস্তু স্থির রাখে, তেমন তাকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে আমাকে একটা বল প্রয়োগ করতে হয়। তেমনি কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে তাকে যদি আমরা থামাতে যাই তাহলে আমাকে তাকে বল প্রয়োগ করতে হবে। যত বেশি ভারী হবে তার জাড্যও তত বেশি হবে। যদি খুব ভারী বস্তু হয় তার স্থিতিজাড্য বেশি হবে, তাকে নড়াতে তোমার অসুবিধা হবে। যেমন একটা মোটা লোক, তার নড়তে খুব কষ্ট হয়, তার কারণ কি, তার জাড্য অনেক বেশি। ঠিক আছে, সেরকম একটা মনে করো ভারী লরি, সে যখন যাচ্ছে তাকে থামাতেও কিন্তু কষ্ট হয়, কারণ তার গতিজাড্য অনেক বেশি। ঠিক আছে, তেমনি নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে, আমরা দ্বিতীয় সূত্র নিয়েই আলোচনা করব। চলো নিউটনের দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করি। এগুলো লিখেছে নিউটনের গতিসূত্রগুলো লেখো, তো লেখার দরকার নেই, কারণ সেখান থেকে খুব একটা আসে না। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর পরিযুক্ত বলের সমানুপাতিক। ভালো করে দেখবে। মনে করো ভরবেগ কী জিনিস আমরা জানি, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। ঠিক আছে, এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা রাশি ভরবেগ। শুধু ভর বা শুধু বেগ দিয়ে কোনো বস্তুকে কিভাবে থামানো যাবে এটা বোঝা যায় না। যেমন একটা বস্তু খুব হালকা কিন্তু তার প্রচুর বেগ আছে, তারপরে তাকে থামাতে আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। কিন্তু কোনো বস্তুর ভরও বেশি, বেগও বেশি, তাহলে থামাতে তাকে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। তাই ভরবেগ একটা গুরুত্বপূর্ণ রাশি। তো নিউটনের প্রথম সূত্র বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে ডিপিডিটি আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা এখন অবকলনীয় ভাষায় শিখব। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ডিপিটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর ডিটিটা হচ্ছে সময়। ডিটি সময় যদি ডিপি পরিমাণ ভরবেগের পরিবর্তন হয় তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ডিপিডিটি। তো নিউটনের থার্ড ল বলছে যে প্রযুক্ত বলটা এই ডিপিডিটির সঙ্গে সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এবার সমানুপাতিকে সমান চিহ্ন যখন লিখবো তখন একটা ধ্রুবক আসে, কে আসে, বলের সংজ্ঞাটাকে এমনভাবে দেওয়া হয়, বা বলের এককের সংজ্ঞা এমনভাবে দেওয়া হয়, এই যে ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটার মান হয় 1। ঠিক আছে, ওই জন্য পি এফ সমান ডিপিডিটি হয়। তাহলে এইটাই হচ্ছে অরিজিনালি নিউটনের তৃতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এফ সমান ডিপিডিটি। কিন্তু এটা তো আমরা শিখি না, আমরা অন্য একটা সূত্র শিখি, তো সেটা কিন্তু অন্যরকম। এবার আমরা পি সমান কী জানি, পি সমান জানি এম ভি। পি মানে ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে এফ সমান কী লিখতে পারি, ডিডিটি অফ এম ভি। পি এর জায়গায় আমরা এম ভি বসিয়ে দিলাম। এবার যারা সামান্য একটু অবকলন শিখেছ তারা জানো যে এটাকে দুটো রাশির ডেরিভেটিভ হিসাবে আমরা ভাঙতে পারি। কীরকম, প্রথম রাশিটা হবে এম ডিভিডিটি, এমটা বেরিয়ে আসবে, ভি এর উপর অবকলন হবে, প্লাস ভি ডিএমডিটি।
এটি হচ্ছে আমাদের ফোর্সের অরিজিনাল ডেফিনেশন, ঠিক আছে। কিন্তু এটাও আমরা শিখি না। এবার দেখো সাধারণত আমাদের যে কেসগুলো হয়, আমরা যে সমস্ত অঙ্কগুলো করি, সেখানে সময়ের সাপেক্ষে ভরের পরিবর্তন হয় না। আগে এটা বুঝে নিই যে এই কোয়েশ্চেনটা কী বলেছে। এগুলো বলছে বল সমান হচ্ছে ভর ইন্টু বেগের পরিবর্তনের হার, মানে এটা ত্বরণ। এফ সমান এম এ ডিভিডিটি মানে হচ্ছে ত্বরণ, প্লাস ভি ইন্টু ডিএম ডিটি, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভরের পরিবর্তন। কখনো কখনো এরকম হয় যে বস্তুটার ত্বরণ হচ্ছে না কিন্তু ভরের পরিবর্তন হচ্ছে, তখন আমাদের কিন্তু এই ফুল সমীকরণটা লাগবে। তাহলে এইটা হচ্ছে নিউটনের গতিসূত্রের ফুল সমীকরণ। সাধারণ আমরা যে সমস্ত অঙ্ক করি সেই অঙ্কগুলোতে ডিএম ডিটি অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভরের পরিবর্তনটা 0 হয়, অর্থাৎ সেক্ষেত্রে এফ সমান এম এ হয়ে যায়। এইভাবে কিন্তু তোমরা 10 পর্যন্ত শেখোনি, ঠিক আছে। কেন শেখায়নি তোমাদের? তার কারণ তখন তোমরা ডেরিভেটিভ জানতে না, ঠিক আছে, বা এত ভাঙার তখন দরকার ছিল না। কারণ সেক্ষেত্রে আমরা যে সমস্ত বস্তু নিয়ে আলোচনা করতাম তাদের সময়ের সাপেক্ষে ভরের পরিবর্তন হতো না বললেই চলে। তাই জন্য এই ডিএমডিটিটা 0, এটা আমরা এখন বুঝলাম, তাই জন্য এফ সমান এম এ আসে। কিন্তু অরিজিনাল সমীকরণ হচ্ছে এরকম। এইটা কখনো কি ইউজ হয়, আমরা আজকে করার সময় একটা অঙ্ক করব, যে অঙ্কতে এফ সমান ভি ডিএমডিটি, অর্থাৎ যদি এ 0 হয় তাহলে এফ সমান হবে ভি ডিএমডিটি, আর যদি দুটোই থাকে তাহলে সেক্ষেত্রে এফ এর ভ্যালু হবে এইটা। যদি দুটোই থাকে তাহলে সে এফ এর ভ্যালু হবে এইটা। এই ইকুয়েশনটা একটা জায়গায় তোমাদের আছে যে রকেটের বেগ, তোমরা খেয়াল করে দেখবে রকেট যখন উপরে ওঠে তখন রকেটের জ্বালানি আস্তে আস্তে ক্ষয় হয়, অর্থাৎ রকেটটা হালকা হয় আস্তে আস্তে, অর্থাৎ সেক্ষেত্রে ডিএমডিটিটা কিন্তু 0 নয়। আমরা এমনিতে এই ইকুয়েশনটা ব্যবহার করি এফ সমান এম এ, কারণ আমরা ধরে নিই যে সময়ের সাপেক্ষে ভরের পরিবর্তন হয় না। কিন্তু এটা ঠিক নয়, সব ক্ষেত্রে ঠিক নয়। যেমন কেউ যদি মোটরসাইকেল চালায়, মোটরসাইকেল কিন্তু জ্বালানি পড়ে, তার মানে তুমি যত চালাবে মোটরসাইকেল কিন্তু কিছু না কিছু হলেও হালকা হবে, অর্থাৎ তার ডিএমডিটিটা কিন্তু 0 নয়। সময়ের সাপেক্ষে তার ভর কমছে। কেন কমছে? জ্বালানি পুড়ছে, পেট্রোল পুড়ছে, তার ভর কমছে। ঠিক একইভাবে রকেট যখন উপরে ওঠে তখন তার জ্বালানি কমে এবং অনেকটা হারেই কমে। তাই জন্য সেক্ষেত্রে ফোর্স কিন্তু ওই জ্বালানি পোড়ার জন্য তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রেও হবে বা কোনো 4 চাকার গাড়ির ক্ষেত্রে হবে, কিন্তু সেক্ষেত্রে ডিএমডিটিটা খুব কম, তাই সেটাকে আমরা নেগলেক্ট করতেও পারি। বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এফ সমান এম এ। চলো নেক্সট দেখি বলের একক। বলের এককগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমাদের যদি জানো বলের, প্রথমত বলের ইকুয়েশনটি কি? বলের ইকুয়েশন হচ্ছে এম এ, মেন ইকুয়েশন এইটাকে নিয়ে আমরা আলোচনা করব। যখন আমরা বলে দেবে যে সময়ের সাপেক্ষে ভরের পরিবর্তন হচ্ছে, তখন আমরা ওই আরেকটা সমীকরণ সেটাকে ইউজ করব বা দুটোকে একসঙ্গে ইউজ করব। তো বলের এসআই একক হচ্ছে নিউটন। এখান থেকে তুমি দেখতে পারো 1 নিউটন, ঠিক আছে, নিউটন বড় হাতের এন দিয়ে লেখা হয়। 1 নিউটন সমান, এইটা যদি দেখি 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। তেমনি সিজিএস একক হচ্ছে ডাইন, বাংলা লিখি ডাইন। ঠিক আছে, 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার যদি দুটোর মধ্যে সম্পর্ক বার করতে বলে, কিছুই নয়, 1 কেজিকে গ্রাম করলাম তাহলে 10⁻³ গ্রাম, আর মিটারকে সেন্টিমিটার করলাম 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হয়ে গেল 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে ডাইন। তাহলে ডাইন, ঠিক আছে, তাহলে 1 নিউটন সমান 10⁵ টাইম। এইটা হচ্ছে দুটোর মধ্যে রিলেশন। নেক্সট দেখি চলো। প্রথমত ভরবেগ কাকে বলে আমি একটু বললাম যে ভরবেগ কাকে বলবো। ভরবেগ একটা খুব গুরুত্বপূর্ণ রাশি কোনো বস্তু গতিশীলের জন্য, বা বস্তুটাকে থামাতে গেলে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে তার জন্য। বল শুধু ভরের উপর নির্ভর করে না, তার বেগের উপর নির্ভর করে, অর্থাৎ বল ভর এবং বেগ দুটোর উপরই নির্ভর করে। যার ভর এবং বেগ দুটোই বেশি হবে সেটাকে থামাতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে ভরবেগ অ্যাকচুয়ালি কী? ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, দুটো রাশির গুণফল। এবার যদি বলে একক কী, এসআই একক কী হবে? এম এর জন্য কেজি হবে আর বেগের জন্য মিটার পার সেকেন্ড হবে।
সিজিএস একক যদি জিজ্ঞেস করে কী হবে, সিজিএস একক হবে গ্রাম হবে, সেন্টিমিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভরবেগ। ভরবেগ হচ্ছে গতিশীল বস্তুর এমন একটা রাশি যেটা ভর এবং বেগের গুণফল। ঠিক আছে, যেটা তার গতিটাকে নির্দেশ করে, জাড্যটাকেও নির্দেশ করে বলবো। চলো নেক্সট, জাড্য কয় প্রকার এটা সম্পর্কে বললাম যে জাড্য হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্থিতিজাড্য, আর দু নম্বর হচ্ছে গতিজাড্য। কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তার মধ্যে স্থিতিজাড্য থাকবে, তাকে ঠেলতে গিয়ে আমাকে বল প্রয়োগ করতে হবে, না ঠেললে সে নড়বে না। যার ভর যত বেশি হবে তাকে তত বেশি বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ তার স্থিতিজাড্য তত বেশি হবে। গতিজাড্য কী জিনিস, কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে থামাতে গেলে তাকে বল প্রয়োগ করতে হবে, যত ভর বেশি হবে, যত বেগ বেশি হবে তার গতিজাড্য তত বেশি হবে। মেনলি ভরের উপর ডিপেন্ড করে, জাড্যটা মেনলি ভরের উপর নির্ভর করে। যার ভর বেশি হবে তার স্থিতিজাড্য এবং গতিজাড্য দুটোই বেশি হবে। এগুলো তোমরা পড়েছো। চলো এবার আমরা অঙ্ক করি। এফ সমান এম এ, এইটা হচ্ছে ইকুয়েশন, এইটা থেকে আমরা অঙ্ক করি। চলো, বলছে 5 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলেছে, বস্তুটিকে 20 সেকেন্ড সময় থামাতে গেলে কত বল প্রয়োগ করতে হবে। দেখো আমাকে এমটা দিয়েছে 5 কেজি ভরের বস্তু, প্রাথমিক বেগটা দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগটা থামাতে চাইছি তাহলে 0। কত সময় থামাতে চাইছি, 20 সেকেন্ড সময় থামাতে চাইছি। সিম্পল অঙ্ক। প্রথমত এর মধ্যে মন্দন সৃষ্টি হচ্ছে। যদি জিজ্ঞেস করি এটা কত, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটা বার করলেই তো বল পেয়ে যাবো। ভি হচ্ছে 0 মাইনাস 10 বাই 20 মাইনাস হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল কত হবে, প্রযুক্ত বল কত বল প্রয়োগ করেছি, 10 মিটার পার সেকেন্ড বেগে আসছিল, তাকে থামাতে চাইছি, বল তো প্রয়োগ করতেই হবে। এমটা হচ্ছে 5 কেজি ইন্টু হাফ। মাইনাসটা শুধু ডিরেকশনের জন্য, যখনই ভেক্টরের ক্ষেত্রে মাইনাস আসবে তার মানে সেটা ডিরেকশন বোঝাচ্ছে। এখানে ত্বরণটা ভেক্টর আছে, এটা মাইনাস বোঝাচ্ছে, মানে হচ্ছে যেদিকে বস্তুটা আসছে আমাকে তার উল্টো দিকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই জন্য মাইনাসটা নিয়ে নেয় শুধু মানে বোঝার জন্য, যেদিকে বস্তু আসছে, আমরা যদি বস্তুটা যদি এইদিকে আসে এটাকে প্লাস বলবো, আমাকে বলটা এইদিকে প্রয়োগ করতে হবে, ওই জন্য মাইনাস আসছে। আমরা 2.5 মিটার এই বলটা প্রয়োগ করতে হবে। নেক্সট দেখি চলো। কি বলছে, স্থির অবস্থা থেকে থাকা একটি 16 গ্রাম ভরের বস্তুর উপর একটি বল 3 সেকেন্ড যাবৎ ক্রিয়া করার পর বলের ক্রিয়া বন্ধ হলো। পরবর্তী 3 সেকেন্ড সময় বস্তুটি 81 সেন্টিমিটার পথ গেল, বস্তুটির উপর কত বল ক্রিয়া করেছিল। ঠিক আছে, দেখি চলো। এরকম একটা বস্তু ছিল, তার উপর কিছুক্ষণ ধরে একটা বল কাজ করলো। ঠিক আছে, প্রথমে স্থির অবস্থায় ছিল এবং এর ভরটা হচ্ছে 16 গ্রাম। 3 সেকেন্ড ধরে একটা বল কাজ করেছে, পরবর্তী 3 সেকেন্ডে এইখানে এসেছে, এইখানে বলটা এখান থেকে এখন পর্যন্ত কাজ করেছে, এখানে বলের প্রয়োগ বন্ধ হয়ে গেছে। পরবর্তী 3 সেকেন্ডে বস্তুটা 81 সেন্টিমিটার গেছে, এটা 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার গেছে। তাহলে এই যে এইখান থেকে এখান পর্যন্ত যে বলটা প্রয়োগ করেছি সেই বলটার মান কত জানতে চাইছে। দেখো এইখান থেকে এখান পর্যন্ত বল প্রয়োগ করেছি, তাহলে এইখান থেকে এখান পর্যন্ত ত্বরণ ছিল, কিন্তু এইখানে বলের প্রয়োগ 0 হয়ে গেছে, এখানে আর বল প্রয়োগ করি নাই, তাহলে এখানে আর ত্বরণ নেই। এইখান থেকে এইখান পর্যন্ত যা ত্বরণ ছিল, এইখান থেকে এইখান পর্যন্ত সে সমবেগে যাচ্ছে, ত্বরণ নেই মানে সমবেগে যাচ্ছে। তাহলে যদি বলে এইখান থেকে এইখান পর্যন্ত বেগ কত, বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে 81/3 মানে 27 সেন্টিমিটার পার সেকেন্ড। এইখান থেকে এইখান পর্যন্ত তার বেগ হচ্ছে 27 সেন্টিমিটার পার সেকেন্ড। কারণ এখানে বলটা বন্ধ করে দিয়েছি, মানে এখান পর থেকে ত্বরণ শূন্য হয়ে গেছে। কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত তার ত্বরণ ছিল, সেই ত্বরণটা কত, ভি মাইনাস ইউ বাই টি। ভিটা কত, 27, এইখানে এসে তার বেগটা 27 হয়েছে এবং সেই বেগ নিয়েই সে কন্টিনিউ করছে একদম পর্যন্ত। তাহলে ভিটা হচ্ছে 27, ইউটা হচ্ছে 0, আর টিটা কত, 3 সেকেন্ড, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডটা হচ্ছে এইটা, তার মানে 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রযুক্ত বল কত, এম এ 16 × 9 144 ডাইন হবে, সিজিএসে করছি ওই জন্য 144
ডাইনো। নেক্সট চলো দেখি। তো বলেছি একটা বাহক বেল্ট অনুমীয়ভাবে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, উপর থেকে উল্লম্বভাবে 300 গ্রাম পার সেকেন্ড হারে বালি বেল্টের উপর পড়ছে, বেল্টের উপর কত বল ক্রিয়া করবে? ঠিক আছে, দেখো এখানে বেল্টের যে বেগ সেটা কিন্তু কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এক্ষেত্রে ভরটা পরিবর্তন হচ্ছে, সময়ের সাপেক্ষে ভরটা পরিবর্তন হচ্ছে। তার মানে ডিএমডিটিটা আছে কত? 300 গ্রাম পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এফ সমান এম এ এটা ব্যবহার করব না। আরেকটা কি আছে? ভি ডিএমডিটি। এখানে তো ত্বরণ নাই, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। তাহলে এফ সমান কত হবে? ভি ডিএমডিটি। তাহলে ভিটা হচ্ছে 10, ডিএমডিটি হচ্ছে 300। তাহলে কত হলো? 3000 ডাইন। বুঝে গেল? তো বলেছিলাম একটা অঙ্ক পাবো যেখানে ভি ডিএমডিটি এই ইকুয়েশনটা কাজে লাগাবো। তাহলে একটা বেল্ট তোমরা যদি দেখে থাকো, বেল্টের ওপর থেকে বালি পড়ছে, বেল্টটা সমবেগেই ঘোরে কিন্তু ওপর থেকে আর বালি পড়ছে। তাহলে বেল্টটার বেগ সেম আছে, কিন্তু যেহেতু ওপরে ওর ভর পড়ছে তার মানে ডিএমডিটিটা 0 নয়। ডিএমডিটির জন্য যেহেতু 0 নয়, তাহলে বেল্টের উপর কিন্তু বল প্রয়োগ করতে হবে বেল্টটাকে ঘোরাতে গেলে। সেক্ষেত্রে আমরা এম এ নেবো না, ভি ডিএমডিটি নেবো। নেক্সট চলো। বলেছে যে একটা চলমান বস্তুর উপর এফ সমান কেটি বল ক্রিয়া করতে শুরু করলো। বল প্রয়োগ করার মুহূর্তে বস্তুটির ভরবেগ পি হলে কত সময় পর ভরবেগ দ্বিগুণ হবে? ঠিক আছে, চলো আমাকে বলেছে যে এফ ইজিক্যাল টু কেটি, এই সমীকরণটা কাজ করছে একটা বস্তুর উপর। মানে প্রথমে বস্তুটা সমবেগে যাচ্ছিল, একটা বেগ নিয়ে যাচ্ছিল, অর্থাৎ তার একটা ভরবেগ ছিল, তারপরে এই বলটা কাজ করতে শুরু করলো। তাহলে ভরবেগ পাল্টাবে, বাড়বে। যদি পজিটিভ হয় তাহলে বাড়বে। কত সময় পর ভরবেগটা দ্বিগুণ হবে জানতে চাইছে। খুব সোজা অঙ্ক, শুধু ডিফারেন্সিয়েশন করলেই হবে। এফ মানে হচ্ছে ডিপিডিটি, ডিপিডিটি মানে কেটি। তাহলে ডিপি সমান কত হবে? কেটি ডিটি। ডিটিটা এদিকে নিয়ে চলে এলাম। এবার এটাকে সমাকলন করব। ডিপি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কেটি ডিটি। সমাকলনের লিমিট দেবো। বলছে বলটা যখন প্রয়োগ করতে শুরু করলো 0 টাইম, তখন ভরবেগ হচ্ছে পি। আর ধরলাম টি সময় পর ভরবেগটা দ্বিগুণ হলো, 2p হয়ে গেল। পি ছিল 2p হয়ে গেল। লিমিটটা খুব ভালো করে কেয়ারফুলি দিবে। যখন বল প্রয়োগটা শুরু হলো টি সময় 0, তখন ভরবেগটা পি। টি সময় পর তার ভরবেগ হয়ে গেল 2p। পি এর ইন্টিগ্রেশন করলে পি হবে। ঠিক আছে, ডিপি করলে ইন্টিগ্রেশন ডিপি করলে পি হবে। লোয়ার লিমিট পি, আপার লিমিট 2p। কেটা বেরিয়ে আসবে। টি এর ইন্টিগ্রেশন করলে হবে t²/2, 0 থেকে টি। ঠিক আছে, আপার লিমিট 2p বসাবো, লোয়ার লিমিট p বসাবো, কে বসাবো। আপার লিমিট বসালে t²/2 -0। 2p - p মানে হচ্ছে p সমান হাফ kt²। তাহলে t² হবে 2p/k। তাহলে t সমান হবে √2p/k। তাহলে এইটি হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে এই টাইমের পর বস্তুটার ভরবেগ দ্বিগুণ হবে। কিছু নয়, শুধুমাত্র এই ইন্টিগ্রেশনটা করে 2-3টা লাইন করলেই হয়ে যাবে। চলো নেক্সট। নেক্সট বলেছে যে বলের ঘাত কাকে বলে? বলের ঘাত। বলের ঘাত হচ্ছে যে কোনো বস্তুর উপর একটা নির্দিষ্ট সময় ধরে একটা যদি বল প্রয়োগ করি, তাহলে সেই প্রযুক্ত বল আর সেই প্রয়োগকালের সময় এই দুটোকে গুণ করলে যেটা পাওয়া যায় সেইটাই হচ্ছে বলের ঘাত। বুঝলেন? তাহলে আমরা লিখতে পারি বলের ঘাত। মনে করো বড় হাতে জি দিয়ে লিখলাম। বলের ঘাত মানে হচ্ছে প্রযুক্ত বল মানে এফ গণিত বলের প্রয়োগকাল মানে কতক্ষণ ধরে ওই বলটা প্রযুক্ত হচ্ছে, সেটাকে টি দিয়ে লিখতে পারি।
তাহলে ঘাত সমান হচ্ছে বল ইন্টু সেই বলের প্রয়োগকাল মানে সময়। ঠিক আছে, প্রয়োগকালটাকে আমরা ডিটি দিয়ে লিখতে পারি। চলো ডিটি, বেশ ঠিক আছে, প্রয়োগকালটাকে আমি ছোট বলি, প্রয়োগকালটাকে ডিটি দিয়ে লিখি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ডিটি লিখি, তাহলে ডিটি লিখলাম, খুব অল্প সময় ধরে হয়তো কাজ করছে। তাহলে এফ সমান কি ডিপি ডিটি ইন্টু ডিটি করলাম, এডিটি কেটে গেল, এফ সমান ডিপি, তাহলে ডিপি। মানে এটা কি, এটা অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন, বা আমরা বলতে পারি ডিপি মানে হচ্ছে এম ভি মাইনাস এম ই। তাহলে জি অ্যাকচুয়ালি মানে হচ্ছে এম ভি মাইনাস এম ই, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, বুঝতে গেল? অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে বলের ঘাত সমান হচ্ছে বল ইন্টু সময়। দরকার পড়লে এটাকে ডিজি করতে পারি, যেহেতু খুব ছোট করেছি ডিজি করতে পারি, এফ ইন্টু ডিটি। বলের ঘাত সমান হচ্ছে বল ইন্টু বলের প্রয়োগকাল, কিন্তু সেটাকে যদি ভাঙি তাহলে দেখবো জি সমান এম ভি মাইনাস এম ই হবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হবে। আমরা যদি এর একক লিখি তাহলে আমরা ভরবেগের একক লিখব না, আমরা এটাকে একক লিখবো, এসআই একক যদি লিখি তাহলে লিখবো নিউটন ইন্টু সেকেন্ড। বলের জন্য নিউটন, সময়ের জন্য সেকেন্ড। যদি সিজিএস একক লিখি তাহলে লিখবো ডাইন ইন্টু সেকেন্ড। ঠিক আছে, বুঝে গেছে? চলো নেক্সট কতগুলো অঙ্ক করি। বলছি 2 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো। বস্তুটির প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড হলে উত্থিতকালে অভিকর্ষজ বল দ্বারা প্রযুক্ত বলের ঘাত কত? এটা হচ্ছে প্রাসের অঙ্ক, প্রজেক্টাইলের অঙ্ক। এইভাবে ছুঁড়েছি, এইভাবে গিয়ে পড়বে। কত ডিগ্রি কোণ করে ছুঁড়েছি? 30 ডিগ্রি কোণ করে ছুঁড়েছি। কত বেগ নিয়ে ছুঁড়েছি? 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি। আমাদের বলের ঘাত কত? সেটা হচ্ছে বল ইন্টু সময়। ঠিক আছে, এখানে বস্তুটাকে যখন ওপরে ছুঁড়ব তখন তার উপর বল কি কাজ করে? একটাই বল কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল বা বস্তুটার ওজন। তাহলে এই ক্ষেত্রে এম জি ইন্টু টি হবে। এই টিটা কত কি হবে? টিটা হবে যতক্ষণ না বস্তুটা এখান থেকে এখানে আসছে সেই সময়টা, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম উত্থিত কাল। বড় হাতে টি দিয়ে লিখি এটাকে। বড় হাতে টি এর সমীকরণ কি হয়? 2u sin θ বাই জি। ঠিক আছে, 2u sin θ বাই জি। তাহলে টাইমটা পেয়ে গেলাম এইখান থেকে এইখান পর্যন্ত আসতে। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আসছে যে বলটা কাজ করছে, অর্থাৎ এম জি বলের ঘাত কত হবে? সেটা হচ্ছে এম জি ইন্টু টি। এম জি এই মানটা বার করি, 2 ইন্টু 5 সাইন থিটা মানে সাইন 30, তার মানে হাফ হয়ে গেল বাই 10, কেটে গেল, তার মানে টি এর মান দাঁড়ালো হাফ। তাহলে এটা কত হবে? এমটা দিয়েছে কত? এমটা দিয়েছে 2 কেজি, তাহলে 2 ইন্টু 10 ইন্টু হাফ, 2 কেটে গেল, তাহলে 10 নিউটন ইন্টু সেকেন্ড। ঠিক আছে, নেক্সট চলো। চলো, কি দিয়েছে? 100 গ্রাম ভরের একটি বল 5 মিটার উচ্চতা থেকে ভূমির উপর ফেলা হলো। ভূমির উপর পড়ে এটি 1.2 মিটার 1.25 মিটার খাড়াভাবে লাফিয়ে ওঠে। ভূমি দ্বারা প্রতিক্ষিপ্ত বলের ঘাত কত জানতে চাই। ঠিক আছে, তাহলে প্রথমে পড়ছে কোথা থেকে? কত উচ্চতা থেকে? 5 মিটার উচ্চতা থেকে। তাহলে যখন ও পড়ছে তখন ওর বেগটাকে যদি ইউ বলি, তাহলে ইউ সমান হবে √2gh। ইউ এর ফর্মুলা, কোনো বস্তুকে যদি এই উচ্চতা থেকে ফেলা হয় তাহলে তার প্রাথমিক বেগ, তাহলে শেষ বেগটা পড়ার মুহূর্তে তার বেগ হয় √2gh। সেটা কত হবে? √2 ইন্টু, আচ্ছা জি এর মান 10ই ধরি, 10 ইন্টু 5, তার মানে এটা 10 মিটার পার সেকেন্ড বেগে সে পড়ছে।
যখন সে উঠছে তখন সে 1.25 মিটার উঠছে, 1.25 মিটার উঠছে। তাহলে উঠছে যখন, তখন তার নিশ্চয়ই তার বেগটা কিছু কমে যাচ্ছে, নিশ্চয়ই তার বেগটা কিছু কমে যাচ্ছে। তাহলে কত বেগ নিয়ে উঠছে সেটারও ফর্মুলা √2gh, এটা এইচ ড্যাশ বললাম। কত হবে? √2 ইন্টু 10 ইন্টু 1.25। এগুলো সেই আমরা যখন অভিকর্ষের প্রভাবে বস্তুর গতি পড়েছিলাম সেখানে পড়েছিলাম, যে কোনো বস্তু যদি এইচ উচ্চতা থেকে পড়ে তাহলে পড়ার সময় তার বেগ হবে √2gh। আবার যদি কোনো বস্তু এইচ উচ্চতা ওঠে তাহলে যে বেগটা ছুটছি সেই বেগটা হবে √2gh, সেম ফর্মুলা। কত হবে এটা? এটা যদি করি √25 মানে 5 মিটার পার সেকেন্ড। আমাকে জিজ্ঞেস করেছে এক্ষেত্রে ঘাত কত, না ভূমি দ্বারা প্রতিক্ষিপ্ত বলের ঘাত। দেখো ঘাত যখন বার করব এটার ক্ষেত্রে একটা ভুল হবে। ঘাত মানে হচ্ছে mv মাইনাস m, ঠিক আছে? যদি আমি ওপরের দিকটাকে প্লাস বলি, এটা কিন্তু ঘাত, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ওপরের দিকটা যদি প্লাস বলি তাহলে নিচের দিকটা মাইনাস হবে। তাহলে ইউটা হচ্ছে -10 মিটার পার সেকেন্ড দিক অনুযায়ী। যদি আমরা দিকের কথা বলি, নিচের দিকটা যদি মাইনাস বলি, ওপর দিকটা প্লাস হবে। আর ভিটা হবে +5 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এমটা কমন নিই, ভি মাইনাস ইউ হবে, ঠিক আছে? এমটা আমাদের কত কেজি বলেছে? 100 গ্রাম। তাহলে 100 গ্রামকে কেজি করি, 100কে 1000 দিয়ে ভাগ করে, ভিটা হচ্ছে 5 আর ইউটা হচ্ছে -10, তার মানে +10 হয়ে গেল। এটা কিন্তু খেয়াল রাখবে। কিন্তু ভি মাইনাস ইউ মানে ওই 5 - 10 করলে কিন্তু হবে না। 0 0 0 0, তাহলে 5 × 10 15/10, তাহলে 1.5 নিউটন ইন্টু সেকেন্ড হবে ঘাত। তো নেক্সট দেখি, একটা ছবি দিয়েছে, দিয়ে সেই ছবি থেকে বলের ঘাত বার করতে বলেছে। দেখো এইদিকে টি দিয়েছে আর এইদিকে আমাকে ভি দিয়েছে মিটার পার সেকেন্ডে। লেখচিত্র দিয়েছে এরকম, এইটা হচ্ছে 11 সেকেন্ড, এটা সেকেন্ডে আছে। 4 আর 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8 আর 17, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 17। আমাকে বলেছে 10 সেকেন্ডে প্রযুক্ত বলের ঘাত কত। 10 সেকেন্ডে, 11 সেকেন্ডে কিন্তু দেয়নি, 10 সেকেন্ডে দিয়েছে। তাহলে আমরা করব কি, বল ইন্টু সময়, এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে প্রথমে 0 থেকে 4 সেকেন্ড ব্যবহার করি। এটা বেগ ভার্সেস সময় গ্রাফ। 0 থেকে 4 সেকেন্ডে ত্বরণ কত? আমরা জানি যে বেগ সময় যে লেখচিত্র, তার যে নতিটা হয় সেই নতিটাই হচ্ছে ত্বরণ। তাহলে আমি 0 থেকে 4 সেকেন্ডের নতি কত? নতি মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা দেখতে পাচ্ছি 8 আর ভূমিটা দেখতে পাচ্ছি 4, তাহলে ত্বরণ কত হবে? 8/4, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে বলটা কত? প্রযুক্ত বলটা, ভরটা আমাকে দিয়ে দিয়েছে 2 কেজি। তাহলে MA1 মানে 2 × 2 মানে 4 নিউটন। তাহলে এই ক্ষেত্রে ঘাত কত হবে? ঘাত হচ্ছে বল ইন্টু সময়। বলটা হচ্ছে 4 আর সময়টা হচ্ছে 0 থেকে 4 মানে 4 সেকেন্ড। তাহলে কত হয়ে গেল? 16, নিচে লিখি 16 নিউটন ইন্টু সেকেন্ড। 4 থেকে 8 সেকেন্ড, 4 থেকে 8 সেকেন্ডে ত্বরণ শূন্য হয়ে গেছে। 4 থেকে 8 সেকেন্ডে ত্বরণ শূন্য, কারণ নতি শূন্য হয়ে গেছে, এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হয়ে গেছে, মানে নতি শূন্য হয়ে গেছে। তাহলে 4 থেকে 8 সেকেন্ডে কোনো ত্বরণ নেই। তা ত্বরণ নেই মানে A2 = 0 হওয়ার জন্য বলও 0, ঘাতও 0।
ঠিক আছে, এবার আমাকে 8 থেকে 10 সেকেন্ড বলেছে, 8 থেকে 10 সেকেন্ড বলেছে। এই সেকেন্ডে ত্বরণ যেটা কাজ করবে সেটা কি করে পাবো? সেটা হচ্ছে এইটার নতি, তোমার মনে হবে তো 11 সেকেন্ড পর্যন্ত দিয়েছে, কোনো অসুবিধা নাই। 8 থেকে 11 সেকেন্ড পর্যন্ত সমনতি অর্থাৎ সমত্বরণে যাচ্ছে। 8 থেকে 11 সেকেন্ড পর্যন্ত যা ত্বরণ, 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সেম ত্বরণ, কারণ একই রেখার ওপর আছে, নতি একই। 8 থেকে 11 সেকেন্ডের যা নতি, 8 থেকে 10 সেকেন্ডের নতি সেম। তাহলে নতিটা বার করবো কী করে? তাহলে এখানে ত্রিভুজ কমপ্লিট করতে হবে। ত্রিভুজের এই যে অংশটা মানে লম্ব যেটা বলবো সেটা হচ্ছে 17 - 8, 17 - 8 ডিভাইড বাই এইটুকুনি যে অংশ মানে ভূমি যেটা সেটা হচ্ছে 11 - 8, 11 - 8। তাহলে উপরটা হয়ে গেল 9, নিচেটা হয়ে গেল 3, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল কত হবে এই সময়? F3। সে যে ভর ইন্টু A3, ভরটা কত দিয়েছে? ভরটা দিয়েছে 2, তাহলে 2 × 3 মানে 6 নিউটন। আচ্ছা, তাহলে ঘাত কত হবে? G3 যদি বলি সেটা হচ্ছে বল ইন্টু সময়, F3 × T। F3 হচ্ছে 6 সেকেন্ড মানে 6 নিউটন। সময়টা কত? সময়টা আমাকে বলেছে 8 থেকে 10, 8 থেকে 11 কিন্তু বলে নাই, 8 থেকে 10 বলেছে। 8 থেকে 10 মানে হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 6 × 2 মানে 12 নিউটন সেকেন্ড। তাহলে টোটাল ঘাত কত হবে? G1 + G2 + G3। G1 বেরিয়েছে কত? 16, G2 বেরিয়েছে কত? 0, আর G3 বেরোলো 12 মানে 28 নিউটন ইন্টু সেকেন্ড। বুঝে গেল? চলো নেক্সট দেখে যাক। আবার একটা লেখচিত্র দিয়েছে, কিন্তু এক্ষেত্রে লেখচিত্রটা বলের সঙ্গে দিয়েছে, বলের সঙ্গে সময়। ঠিক আছে, এখন দিয়েছে বুঝি, এইদিকে সময় দিয়েছে মাইক্রো সেকেন্ডে আর এইদিকে বল দিয়েছে, সেটা নিউটনই আছে। লেখচিত্রটা কেমন দিয়েছে? এরকম দিয়েছে 4 × 6 = 16, 4 × 6 = 16, 200 800, 200 800, এই হচ্ছে আমাদের ভ্যালু। তিনি আমাদের বলেছে যে 16 মাইক্রো সেকেন্ডে ক্রিয়াশীল বলের ঘাত কত। দেখো বলের ঘাতের সমীকরণ কি? F × T। যখনই কোনো ইকুয়েশনে দেখবে যে সেই ইকুয়েশনটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের গুণফলের সমান, এক্স অক্ষ বরাবর টি প্লট করা আছে, ওয়াই অক্ষ বরাবর এফ প্লট করা আছে, যখনই দেখবে কোনো সমীকরণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটোতে যা আছে তাদের গুণফলের সমান, তখনই সেই রাশিটাকে বার করতে গেলে ক্ষেত্রফলটা বার করতে হয়। ঠিক আছে, আমরা এরকম একটা পেয়েছিলাম, এরকম যদি ভিটি লেখচিত্র হয়, ভিটি চিত্রে যখন সরণ বার করেছিলাম তখন আমরা এরকম এই যে ক্ষেত্রফলটা বার করেছিলাম, কারণ আমরা জানি যে এর সমান ভিটি, ভি আর টি এর গুণফল। এটা খেয়াল রাখবে, যখনই কোনো সমীকরণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে যে রাশিগুলো প্লট করেছি তাদের গুণফলের সমান হবে, তখন সেই যে লেখচিত্র পেয়েছি তার ক্ষেত্রফল বার করলেই, এক্স অক্ষের সঙ্গে ক্ষেত্রফল বার করলেই সেইটা রাশি হবে, তার মান হবে। তাহলে এখান থেকে খুব সোজা, তাহলে আমরা জি বার করবো কী করে? ক্ষেত্রফলটা বার করবো। 3টে ক্ষেত্রফল করি, এখানে এটাকে S1, এটাকে S2, এটাকে G1 দিয়ে দিই, এটা হচ্ছে G1, এটা G2 আর এটা G3 বলি। তাহলে জি সমান হবে G1 + G2 + G3। G1টা কত? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, 4 × 200, কিন্তু মনে রাখবে মাইক্রো নিউটন সেকেন্ডে উত্তর আসছে এটা, ঠিক আছে, মাইক্রোটা আছে কিন্তু, প্লাস G2টা কত? G2টা একটা ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে হবে 1/2 × সমান্তরাল বাহু দুটোর যোগফল, সমান্তরাল বাহু এইটা আর এইটার যোগফল, তাহলে এটা 200, এটা 800, তাহলে 200 + 800 ইন্টু সমান্তরাল বাহু দুটোর মাঝের দূরত্ব, সেটা হচ্ছে 6 - 4 মানে 2 হচ্ছে এটা, তাহলে ইন্টু 2 প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল G3 মানে ত্রিভুজটার ক্ষেত্রফল, 1/2 × ভূমি,
ভূমি হচ্ছে 16 থেকে 6, এটা হচ্ছে 10, আর উচ্চতা হচ্ছে 800। ঠিক আছে, মনে রাখবো মাইক্রো নিউটন সেকেন্ডে উত্তর আসছে। কত উত্তর আসছে? প্রথমটা থেকে এলো 800, এই দুই কেটে গেল, উত্তর কত এলো? 200 প্লাস 800 মানে 1000, প্লাস এটা কত আসবে? এটা 400 এলো, 400 মানে 4000 এলো। ঠিক আছে, তাহলে 4000 আগে 5000, তাহলে 5800 মাইক্রো নিউটন সেকেন্ড এসছে। ঠিক আছে, 5000 মাইক্রো নিউটন সেকেন্ড। এগুলো মাইক্রো ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি। মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 যদি বসিয়ে দিই তাহলে 0.0058 নিউটন ইন্টু সেকেন্ড আসবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের বলের ঘাত। এবার আমরা দেখব যে ঘাত বল কী জিনিস। ঘাত বল জিনিসটা হচ্ছে যে কোনো বৃহৎ মানের বল, কোনো একটা বড় মানের বল যদি খুব অল্প সময় ধরে কাজ করে তাহলে সেইটাকে আমরা বলবো ঘাত বল। দুটোর মধ্যে যেন কনফিউশন না লাগে। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, বল ইন্টু সময়, আর ঘাত বল, বলটা যদি পড়ে থাকে তাহলে সেটা একটা বলই বটে, কিন্তু সেটা একটা বিশাল মানের বল। যেমন একটা ব্যাটের সাহায্যে বলকে মারলাম, খুব অল্প সময়ের জন্য টাচ হলো এবং খুব বড় মানের বল। একটা হাতুড়ি দিয়ে একটা পেরেককে মারলাম, হঠাৎ করে কাউকে চট করে মেরে দিলাম, এগুলো হচ্ছে তোমার ঘাত বল। একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে যদি কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো ঘাত বল। বোঝা গেছে? তো চলো আমরা এখান থেকে অঙ্ক করি। বলছে একটা পেরেকের ভর হচ্ছে 1 কেজি, এটি 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলে একটি পেরেকের উপর আঘাত করলো, একটা হাতুড়ি ভর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এতে পেরেকটি কাঠের মধ্যে 2 সেন্টিমিটার ঢুকে গেল। হাতুড়ি প্রদত্ত ঘাত, প্রযুক্ত বল এবং হাতুড়িটি কতক্ষণ পেরেকের সংস্পর্শে ছিল নির্ণয় করো। তাহলে আমাকে কী দিয়েছে? হাতুড়িটা ভর দিয়েছে 1 কেজি, হাতুড়িটার বেগ কত দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, আর পেরেকটা যেটা ঢুকলো সেটাকে বলেছে 2 সেন্টিমিটার, তার মানে 0.02 মিটার ঢুকেছে। দেখো, যদি আমি হাতুড়িটার গড় বেগ বার করি, হাতুড়িটাকে 10 মিটার পার সেকেন্ডে প্রথমে মেরেছি, তারপর পেরেকটা আস্তে আস্তে নিচে নামছে এবং হাতুড়িটা আস্তে আস্তে তার বেগ কমছে, এবং যখন পেরেকটা সম্পূর্ণ ভেতরে ঢুকে গেল, 2 সেন্টিমিটার যখন ঢুকে গেল তখন হাতুড়িটা স্টপ হয়ে গেল। তাহলে এই মুভমেন্টে গড় বেগ হচ্ছে 10 + 0/2 মানে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা জানি যে সরণ সময় গড় বেগ ইন্টু সময়, গড় বেগ ইন্টু সময়। তাহলে সময় কী হবে? সরণ বাই গড় বেগ। সরণটা কত পেয়েছি? 0.02, আর গড় বেগটা কত পেলাম? 5। তাহলে কত হবে? 0.004 এত সেকেন্ড। তাহলে এইটাই হচ্ছে যে হাতুড়িটা কতক্ষণ স্থায়ী ছিল, সংস্পর্শে ছিল, সেই সময়টা। তাহলে সময়টা আমরা প্রথমে পেয়ে গেলাম। ঠিক আছে, সময়টা আমরা প্রথমে পেয়ে গেলাম। এখন ঘাতটা কত বার করি। ঘাত হচ্ছে, যদি আমরা জি দিয়ে লিখি, বলের ঘাত যেটাকে বলছি সেটা হচ্ছে m × v - u। ঠিক আছে, এমটা কত দিয়েছে? 1 কেজি, ভিটা 0 হয়ে গেছে, পেরেকটা স্থির হয়ে গেছে, -u মানে হচ্ছে -10, তার মানে অ্যাকচুয়ালি -10 নিউটন ইন্টু সেকেন্ড। মাইনাসটা আমরা বাদ দিই, মাইনাসটা শুধু ডিরেকশনের জন্য। তাহলে ঘাতটা পেয়ে গেলাম 10 নিউটন ইন্টু সেকেন্ড। তাহলে প্রযুক্ত বলটা কত হবে? প্রযুক্ত বল যেটা হবে সেটা হচ্ছে ঘাত বাই সময়। তাহলে ঘাতটা হচ্ছে 10, আর সময়টা যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.004। দশমিকটা যদি তুলে দিই উপরে 10⁻³ আসবে। ঠিক আছে, বা 1000 আসবে, 1000 লিখি, 4 দিয়ে যদি কাটি তাহলে হবে 250। ঠিক আছে, তার মানে উত্তর আসবে 2500 নিউটন।
বুঝতে পেরেছি? তাহলে এটা করার সময় প্রথমে আমরা গড় বেগ বার করব। গড় বেগ থেকে আগে আমরা ঘাত বার করতে পারি, অসুবিধা নেই। ঘাত তো এর উপর ডিপেন্ড করে না, এম ভি মাইনাস ইউ করলেই আমরা পেয়ে যাব। তারপর স্মরণ থেকে স্মরণ সময় গড় বেগ কিন্তু সময় থেকে সময়টা বার করতে হবে। ঠিক আছে, সময়টা আমাকে এখানে দেয় না, তাহলে সময়টা বার করে আমাকে বল সমান হচ্ছে ঘাত বাই সময়, সেটা করলেই আমরা পেয়ে যাবো। চলো নেক্সট দেখি। বলছে এটা দমকলের গাড়ির জেট থেকে 12.2 মিটার পার সেকেন্ড বেগে জল একটি দেয়ালের উপর লম্বভাবে পড়ছে। ঠিক আছে, এবং উপেক্ষণীয় বেগ নিয়ে প্রতিক্ষিপ্ত হচ্ছে। দেয়ালের উপর কত চাপ পড়ছে? মনে করে দেয়ালের এটা একক ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, সেইখানে আমরা জল ফেলছি জেট দিয়ে, একক ক্ষেত্রফল নিয়েছি, কারণ একক ক্ষেত্রফলের উপরে যে চাপটা বলটা পড়ে সেটাই হচ্ছে আমাদের চাপ। কত বেগে পড়ছে জেটটা? এটা ভি বলছে 12.2 মিটার পার সেকেন্ডে জলটা পড়ছে এই দেয়ালের উপর। তাহলে আমাকে যদি বলে 1 সেকেন্ডে যে জল পড়ছে তার ভর কত, তার আয়তন কত জিজ্ঞেস করে গেলে, তার আয়তন, যে জলগুলো এখানে ধাক্কা মারছে, তাহলে 1 সেকেন্ডে কতটা জল ওখানে ধাক্কা মারছে তার আয়তনটা কত জানতে চাইছি। তাহলে আয়তন মানে হচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে যে পরিমাণ জল, যে দৈর্ঘ্যের জল এখানে যাচ্ছে ইনটু ক্ষেত্রফল। 1 সেকেন্ডে 12.2 মিটার লম্বা একটা জলের স্তর গিয়ে এখানে আঘাত করছে, তাহলে সেই জলটার আয়তন কত? এই দৈর্ঘ্য 12.2 মিটার ইনটু ক্ষেত্রফল। তারপর আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এ ইনটু ভি। এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার আর ভিটা হচ্ছে ওর বেগটা হচ্ছে 12.2 এত মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা প্রতি সেকেন্ডে 12.2 মিটার কিউব জল গিয়ে ওই ক্ষেত্রফলের উপর পড়ছে। বুঝতে পারছি? আরও বলে দিই, আমরা জানতে চাইছি 1 সেকেন্ডে কতটা জল গিয়ে দেয়ালে গিয়ে ধাক্কা মারছে, তাহলে 1 সেকেন্ডে কতটা জল যাচ্ছে তার লেন্থটা কত জানতে চাইছি, সেটা হচ্ছে 12.2 মিটার। তাহলে সেই জলটাকে এখানে ধাক্কা মারছে, তাহলে সেই জলটার আয়তন কত হবে? 12.2 ইন্টু ক্ষেত্রফলটা। তাহলে 1 সেকেন্ডে যে জলটা দেয়ালে গিয়ে ধাক্কা মারছে তার আয়তন হচ্ছে 12.2 ইন্টু 1, তাহলে 12.2 মিটার কিউব প্রতি সেকেন্ডে। তাহলে এর ভর কত? জলের এসআই পদ্ধতিতে ঘনত্ব সমান কি? ভর সমান কত? আয়তন ইন্টু ঘনত্ব। 12.2 ইন্টু জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে এত কিলোগ্রাম পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে 12.2 ইন্টু 1000 কিলোগ্রাম করে জল দেয়ালে গিয়ে ধাক্কা মারছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? ভরবেগের পরিবর্তন সেটাকে আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ। আমরা এর মড নেবো, ঠিক আছে, বারবার মাইনাসটা আসছে ওই জন্য মড নেবো। এমটা হচ্ছে 12.2 ইন্টু 1000, ভি মাইনাস ইউ কত বলছে? প্রতিক্ষিপ্ত বেগটা 0 ধরো, অর্থাৎ ভিটা 0। এখানে ভিটা হচ্ছে প্রতিক্ষিপ্ত বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত বেগে ধাক্কা মারছে? 12.2, তাহলে এটা 12.2ই হয়ে গেল। ভালো করে বুঝে দেখো, এই সমীকরণে ভিটা হচ্ছে যে বেগ নিয়ে ধাক্কা মারার পর জলটা ফিরে আসছে, সেটা 0। আর ইউটা কত? যে বেগে ধাক্কা মারছে, 12.2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে 12.2 এর স্কোয়ার কত আসবে? 12.2 এর স্কোয়ার একটু
ক্যালকুলেশন করি, দেখো 12.2 ইন্টু 12.2 করলে হবে, এটা আসছে 148.84 ইন্টু 10⁻³ করি, এত কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন পেলাম। এবার আমরা কি চাইবো? এবার আমরা চাইবো যে প্রযুক্ত বলটা কত। তো প্রযুক্ত বল হচ্ছে ডিপিডিটি, ভরবেগের পরিবর্তন বা সময়। এই যে ভরবেগের পরিবর্তনটা হয়েছে এটা 1 সেকেন্ডে হয়েছে। 1 সেকেন্ডে কতটা জল পড়ছে আমরা প্রথমেই ধরেছিলাম, 1 সেকেন্ডে কতটা জল পড়ছে। তাহলে ভরবেগের এইটাই ভরবেগের পরিবর্তনকে সময়, এই সময়টা তো 1 সেকেন্ড। তাহলে এইটি হচ্ছে প্রযুক্ত বল, কত? 148.84 ইন্টু 10⁻³ নিউটন। এবার আমাকে জানতে চাই যে চাপ কত। চাপটা কী করে বার করবো? একে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। চাপ সমান কত হয়? বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা তো 1 মিটার স্কোয়ার, যে ক্ষেত্রফলের উপর পড়ছে সেটা তো 1 মিটার স্কোয়ার। তাহলে এফ বাই এ করলে এত বাই 1 হবে, তাহলে 148.84 ইন্টু 10⁻³ নিউটন হবে। নিউটন পার মিটার স্কোয়ার হয়ে যাবে। এককগুলো ঠিকঠাক করবে, নিউটন পার মিটার স্কোয়ার হবে। তার মানে এটাকে বলতে পারি 1.49 করে দিই ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এইটি হচ্ছে চাপ। বুঝে গেছে? চলো নেক্সট দেখি। বলছি 12 মিটার পার সেকেন্ড বেগে চলমান 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে ব্যাটের সাহায্যে আঘাত করে 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরিয়ে দেওয়া হলো। যদি ব্যাট ও বলের সংঘাতকাল 0.01 সেকেন্ড হয়, তাহলে ব্যাট দ্বারা বলের প্রযুক্ত গড় বলের মান কত? মান জানতে চাইছে। ঠিক আছে, বলছি এরকম একটা ব্যাট আছে, তো ব্যাটের সাহায্যে আমরা একটা বল আসছে, বলটা কত মিটার? 12 মিটার পার সেকেন্ড বেগে আসছে। তাকে আমরা ধাক্কা মেরে পাঠিয়ে দিলাম কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। ভরটা দিয়ে দিয়েছে 150 গ্রাম, এমটা দিয়েছে 150 গ্রাম, তার মানে 0.15 কেজি। এবং সময়টা দিয়েছে, যে সময় ধরে সংঘাতকাল হচ্ছে সেটা হচ্ছে 0.01 সেকেন্ড। তাহলে প্রযুক্ত বলটা কত জানতে চাইছে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে ইউটা যদি এই ডিরেকশনটাকে মাইনাস বলি, তাহলে ইউটাকে বলি -12 মিটার পার সেকেন্ড। আমরা ওইটা মাইনাস এক্স অ্যাক্সিস বলে এটা মাইনাস ধরলাম, ভিটাকে ধরলাম +20 মিটার পার সেকেন্ড। এইখানেই গণ্ডগোল লেগে যাবে। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন যদি বার করি, এম ভি মাইনাস ইউ, এমটা দিয়েছে 0.15, ভিটা হচ্ছে 20, একটা +12 হয়ে যাবে। কেউ যদি 20 - 12 প্লেন লিখে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই অঙ্কটাতে এইখানে ভুল হওয়ার চান্স প্রচণ্ড বেশি, কারণ এই দিকটা মাইনাস হলে এই দিকটাকে প্লাস, দুটো অপোজিট ডিরেকশনে আছে। তাহলে কত হবে? 0.15 ইন্টু 32, 32। তাহলে প্রযুক্ত বল কত? এফ কত? ডিপি বাই ডিটি, তাহলে 0.15 ইন্টু 32 ডিভাইড বাই সময় হচ্ছে 0.01, টাইমটা দিচ্ছি 01। তাহলে 15 ইন্টু 32 হয়ে যাচ্ছে, দশমিকটা উঠে যাচ্ছে। তাহলে 15 দুগুণে 30, 3 15 45 আর 3 48 নিউটন, 480 নিউটন। ঠিক আছে, নেক্সট দেখি। চলো ফিরিয়ে যাবে। বলছে 80 কেজি ভরের একটি ব্যক্তি ভূপৃষ্ঠের 5 মিটার উপর থেকে লাফিয়ে পড়ল। ভূমি স্পর্শ করার সময় হাঁটু ভাঁজ না করলে তার শরীর মাত্র 1-10 সেকেন্ড সময় স্থির হয়, তবে ভূমি স্পর্শ করার সময় হাঁটু ভাঁজ করলে তার শরীর স্থির হতে 1 সেকেন্ড সময় নেয়। উভয় ক্ষেত্রে ভূপৃষ্ঠ ব্যক্তিটির উপর কত বল প্রয়োগ করবে জানতে চাইছে। খুব সুন্দর অঙ্ক। মনে করো এটা ক্রিকেট বল ক্যাচ নেবার সময় হয়, তোমরা দেখে থাকবে। মানে ক্রিকেট বল যখন তোমরা ক্যাচ করো তখন যদি হাতটাকে এরকম শক্ত করে থাকো,
তাহলে বল হাতে পড়ার পর লাফিয়ে চলে যায়। কিন্তু তুমি যদি বলটা ক্যাচ করার পর হাত থেকে একটুখানি নামাও আস্তে আস্তে, তাহলে দেখবো বলটা আস্তে আস্তে স্থির হচ্ছে, মানে অনেকক্ষণ সময় পাচ্ছে। অনেকক্ষণ সময় পাচ্ছে তার মানে হচ্ছে যে তুমি যে বলটা প্রয়োগ করছো হাতের সাহায্যে, সেই বলের মানটা কমে যাচ্ছে, অর্থাৎ তোমার বলটাকে ধরতে সুবিধা হচ্ছে। কম বল প্রয়োগ করে তুমি বলটাকে ধরতে পারছো। ঠিক আছে, যত তুমি বেশি সময় দেবে তত প্রযুক্ত বলের মানটা কম হবে। মানে এফ সমান আমরা জানি ডিপি/ডিটি। ঠিক আছে, তো যেহেতু ডিটিটা নিচে আছে, সময় যত বেশি দেবে বলটাকে ধরতে গেলে, তাহলে তোমাকে কম বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রেও তাই, যখন একটা লোক ওপর থেকে লাফাচ্ছে তখন যদি হাঁটুটা সে ভাঁজ না করে, তাহলে খুব তাড়াতাড়ি তার শরীর স্থির হয়ে যাচ্ছে, সময় অনেক কম লাগছে শরীরটা স্থির হতে, ফলে হাঁটুর উপর একটা প্রচুর বল পড়ে, সেটা কিন্তু খারাপ। কিন্তু সে যদি যখন লাফ দিচ্ছে, তখন যদি সে হাঁটুটা আস্তে আস্তে ভাঁজ করে, যখন মাটিতে পড়লো, তাহলে কিন্তু অনেকটা বেশি সময় নেয় তার শরীরটা ঠিক হওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে উপযুক্ত বলটা, হাঁটুর উপর যে বলটা কাজ করে, সেটা অনেক কম হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখি যে প্রথমে কী কী দিয়েছে। দেখি এমটা দিয়েছে 60 কেজি, যে হাইট থেকে পড়ছে সেটা হচ্ছে 5 মিটার। প্রথম ক্ষেত্রে সে স্থির হচ্ছে 1/10 সেকেন্ডে, দ্বিতীয় ক্ষেত্রে সে স্থির হচ্ছে 1 সেকেন্ডে। অনেক বেশি টাইম লিখছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আমাদের ডাটা। প্রথমে আমরা দেখি যে সে যখন মাটিতে পড়ছে তখন তার বেগ কত, সেটা হচ্ছে √2gh। যখন সে মাটিতে পড়ছে তখন তার বেগ হচ্ছে √2gh। 60 কেজি, 5 মিটার উপর থেকে পড়ছে, তার মানে 2 × 10 × 5, মানে যখন মাটিতে পড়ছে তখন তার বেগ হবে 10 মিটার/সেকেন্ড। এটা আমরা এক্ষুনি দেখলাম যে যদি এই উচ্চতা থেকে পড়ে তাহলে তার বেগ হবে √2gh। তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, সেটা হচ্ছে m × v - u। এমটা হচ্ছে 60 কেজি, লোকটা স্থির হচ্ছে, তার মানে ভিটা 0। ইউটা কত বেগে নিয়ে পড়ছে, 10 মিটার/সেকেন্ড বেগে, কিন্তু সেটা নেগেটিভ, তাহলে -10। তাহলে কত হবে, এটা +10 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 600 নিউটন × সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল কত, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই 1/10, টাইমটা হচ্ছে 1/10, তার মানে 6000 নিউটন। দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বলটা কত, 600 বাই টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, মানে 600 নিউটন। দেখছো বলের পরিমাণ কতটা কম, কোথায় 6000, কোথায় 600 নিউটন। তো যদি হাঁটুটা ভাঁজ করার সময় সে সময় নেয়, যত বেশি সময় নেবে তত সে যে বলটা অনুভব করবে হাঁটুর উপর, সেটার পরিমাণ কমে যাবে। বুঝলো? ওই জন্য বল ধরার সময়, বল ক্যাচ নেবার সময় যত আস্তে আস্তে বলটা ধরা যায়, হাতটা যদি আস্তে আস্তে নামিয়ে এনে যায়, তত তোমার সুবিধা হয়, কারণ কম বল প্রয়োগ করবে, লাফাবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি 3টে জিনিস কভার করা হলো। কি কি? প্রথমত নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপ থেকে কতগুলো অঙ্ক করা হলো, মেকানিক্সেরই অঙ্ক পরপর চলতে থাকবে। তারপর বলের ঘাত কী জিনিস, সেখান থেকে কতগুলো অঙ্ক করা হলো, এবং লাস্ট ঘাত বল কী জিনিস, সেখান থেকে কতগুলো অঙ্ক করা হলো। ঠিক আছে, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।